তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আর তোমরা তো জানোই যে এসএসসি এমটিএস এর ক্ষেত্রে জিকে জিএস এই যে পোর্শনটা, এই টপিকটা যে কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই জিকে জিএস আর ইংলিশ এই দুটো পার্টের উপর ভিত্তি করেই তোমাদের মূল কাঠাটা তৈরি হবে। সেটাই যদি তুমি পাস করতে পারো, কোয়ালিফাই করতে পারো, তাহলে পরেই তুমি চাকরিটা পাবে আর কি। মোদ্দা কথা, জিকে জিএসটা খুবই গুরুত্বপূর্ণ। এবার অনেকেই এই জিকে পোর্শনটা বুঝতে পারো না। দাদা, এটা তো একটা সমুদ্র, জিকের তো অগভীর, এর তো সীমারেখা নেই যে কতটা পড়বো কি না পড়বো। তাই দেখো, আমি তোমাদের মাঝে 25টা করে গুরুত্বপূর্ণ জিকে জিএস এর প্রশ্ন তুলে আলোচনা করব। আমি প্রশ্নগুলো বলবো, তার সাথে সাথে তুমি নিজে অ্যান্সার করার চেষ্টা করবা, তারপরে তুমি উত্তর বলবো এবং তার সাথে এক্সট্রা কিছু বলে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, আমি এখানে যে প্রশ্নগুলো তুলছি এগুলো একদম এক্সাম রিলেটেড। তুমি যদি একটু খুঁটিয়ে প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে এই এই এক্সামটার জন্য কোন ধরনের, কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হয়। এবার যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের মাঝে তুলে আলোচনা করব। বেশি না, খুব জোর 50টা মতো ক্লাস হতে পারে। এই 50টা ক্লাস তুমি খুব ভালো করে যদি করে নিতে পারো, তুমি নিঃসন্দেহে 25টার মধ্যে 20-22টা প্রশ্ন তুমি এখান থেকে পাবে। এইটুকু বলছি এই কারণেই, কারণ তুমি ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবা যে আমি কেমন ধরনের প্রশ্ন তোমাদের মাঝে তুলেছি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে। বলছে আইসিজি। আইসিজি বলতো ইন্ডিয়ান কোস্ট গার্ড, অর্থাৎ ভারতীয় কোস্ট গার্ড বা ইন্ডিয়ান কোস্ট গার্ড, এর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ড্যাশ। প্রশ্নটা বোঝো, বুঝতে হবে কিন্তু, প্রত্যেকটা প্রশ্ন বুঝবে যে কোন প্রধানমন্ত্রীর সময়কালে তোমার এই ভারতীয় কোস্ট গার্ড অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডটা গঠন করা হয়েছিল। এইটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে এবার বলো সঠিক উত্তরটা কী হবে। দেখো, তোমরা কিন্তু সঠিক উত্তর করবে, তারপরে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। মোটামুটি 5 সেকেন্ড সময় পাবে প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করার জন্য। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মোরারজি দেশাই। মাথায় রাখবে, মোরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ই তোমার এই আইসিজি বলতো ইন্ডিয়ান কোস্ট গার্ডটা উদ্বোধন করা হয়েছিল। এবার এখান থেকে মাথায় রাখবে যে আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড, যাকে বাংলায় বলা হয় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, এটা 18ই আগস্ট 1978 সালে গঠন করা হয়েছিল। এই এক্সট্রা তথ্য যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পড়বা, ঠিক আছে। এই এক্সট্রাগুলো পড়বা, আমি তার উপরেই ভিত্তি করেই কিন্তু তোমাদের বলছি 25টার মধ্যে 20-22টা প্রশ্ন আমি তোমাদের কমন তুলে দিতে পারবো। এই কারণে আর তুমি যদি এক্সট্রাগুলো না পড়ো তাহলে কিন্তু হবে না বস, বারবার করে বলছি এক্সট্রাগুলো পড়বা। আচ্ছা দেখো, তাহলে কি বললাম যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী কত সালে গঠিত হয়? 1978 সালে। মাথায় রাখবে 1978 সালে আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড গঠন করা হয়েছিল। আচ্ছা, এর সদর দপ্তর অর্থাৎ প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ দিল্লি। মাথায় রাখবে আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রধান কার্যালয় নিউ দিল্লি অবস্থিত। আচ্ছা, এর নীতি বাক্যটা কি? নীতি বাক্যটা হচ্ছে ভয়ম রক্ষমা। মাথায় রাখবে নীতি বাক্য হচ্ছে ভয়ম রক্ষমা, অর্থাৎ আমরা রক্ষা করি, ঠিক আছে। দেখো, আমি দুটোই তুলে দিয়েছি, কারণ এই যে এটা তো সংস্কৃত একটা শব্দ, এই পরীক্ষায় কিন্তু এটাও থাকতে পারে অপশানে, ঠিক আছে। প্রশ্ন কিন্তু এমটিএসে কিন্তু একদম ছেলেখেলা প্রশ্ন মনে করো না যে ইজি ইজি প্রশ্ন আসবে। প্রশ্নের লেভেলটা একটু মডারেট, একটু টাফ লেভেলের হবে, আর প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে দেয়। সেই জন্য আমি বলছি একটু ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে দেখো, মাথায় রাখবে যে 5টি, এই যে তোমার আইসিজি অর্থাৎ ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর 5টি আঞ্চলিক সদর দপ্তর রয়েছে। উত্তর পূর্ব আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে কলকাতায়, পূর্বাঞ্চলের সদর দপ্তর রয়েছে চেন্নাইতে, উত্তর পশ্চিমাঞ্চলের সদর দপ্তর রয়েছে গান্ধীনগরে, পশ্চিমাঞ্চলের সদর দপ্তরটা রয়েছে মুম্বাইতে, আর একটা রয়েছে আন্দামান নিকোবরের সদর দপ্তর, যেটা পোর্ট ব্লেয়ারে রয়েছে। আচ্ছা, ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্যটা কত কিলোমিটার? মাথায় রাখবে 7516 কিলোমিটার ভারতের উপকূল রেখাটা বিস্তৃত। আচ্ছা, বর্তমানে অর্থাৎ 25তম, মাথায় রাখবে বর্তমানে অর্থাৎ 25তম মহাপরিচালক কে? তাহলে এই যে আইসিজি ইন্ডিয়ান কোস্ট গার্ড, এর বর্তমানে মহাপরিচালক রয়েছেন রাকেশ পাল, ঠিক আছে। আর আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড দিবস পালন করা হয় 1 ফেব্রুয়ারি। তাহলে আমরা একটু বিস্তারিত জেনে নিলাম। এইভাবেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, 2 নম্বর প্রশ্নটা কি রেখেছি, যে বাথুকাম্মা একটি ফুলের উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় বলে ফেলো। বাথুকাম্মা এটা হচ্ছে একটা ফুলের উৎসব, কোন রাজ্যে পালিত হয়? চটপট কমেন্ট করবা কিন্তু, ঠিক আছে। দেখো, সঠিক উত্তর কে কী করেছো জানি না।
এখানে অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে তেলেঙ্গানা। মাথায় রাখবে যে বাথুকাম্মা ফুলের উৎসবটা তেলেঙ্গানার পাশাপাশি তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যেও কিন্তু উদযাপিত হয়। এবার অপশানে যদি তেলেঙ্গানা না থেকে যদি অন্ধ্রপ্রদেশ থাকতো, তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ আমাদের সঠিক উত্তর হতো। কেমন? মাথায় রাখবে যে বাথুকাম্মা ফুলের উৎসবটা তেলেঙ্গানার পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও উদযাপিত হয়। প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে পালিত হয়। তাহলে কোন সময়কালে? এই সময়কালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে পালিত হয় তোমার এই বাথুকাম্মা ফুলের উৎসবটা। এবার দেখো আরও দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে দিয়েছি, যে বোনালু এই উৎসবটা এটাও কিন্তু তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে উদযাপিত হয় বাংলার আষাঢ় মাসে। মাথায় রাখবে বাংলার আষাঢ় মাসে তোমার এই বোনালু উৎসবটা উদযাপিত হয় কোন কোন রাজ্যে? তেলেঙ্গানাতেও উদযাপিত হয়, অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিছু অঞ্চলেও কিন্তু উদযাপিত হয়। আচ্ছা, উগাদি হলো একটা নববর্ষের উৎসব। মাথায় রাখবে উগাদি নববর্ষের উৎসব। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এই রাজ্যগুলিতে নববর্ষের উৎসব হিসাবে তোমার এই উগাদি উৎসবটা পালিত হয়ে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। চলো দেখো 3 নাম্বার প্রশ্নটা চটপট বলো, অ্যান্সার কি হবে? বলছে যে আলবেলা রানী টপ্পো নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত বা কোন খেলার সঙ্গে যুক্ত? কে আলবেলা রানী টপ্পো? বলো। সঠিক উত্তর হবে হকি, অপশান 2, যে আলবেলা রানী টপ্পো হকি খেলার সঙ্গে যুক্ত। তাহলে এই যে আলবেলা রানী টপ্পো কোন দেশে মানে কোন রাজ্যের বাসিন্দা? বলে ফেলো, ঝাড়খণ্ডের। মাথায় রাখবে আলবেলা রানী টপ্পো ঝাড়খণ্ডের বাসিন্দা। আচ্ছা, 2023 সালে 13তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন রাজ্য? মাথায় রাখবে মধ্যপ্রদেশ। কি বললাম? 2023-এ 13তম যে হকি ইন্ডিয়া সিনিয়র, মাথায় রাখবে সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে মধ্যপ্রদেশ রাজ্য। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নটা বলো, সঠিক উত্তর কি হবে? বলছে ভারতের প্রধানত কোন রাজ্যে ভুটিয়া নাচ নামে একটি ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? বলো। ভারতের কোন রাজ্যে ভুটিয়া নাচ, এই ভুটিয়া নাচ কোন রাজ্যে পরিবেশিত হয়? সঠিক উত্তর কি হবে? সিকিম, অপশান 4 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। ভুটিয়া নাচ হচ্ছে সিকিমে তোমার হচ্ছে পরিবেশিত হয়। এবার দেখো এই ভুটিয়া নাচটা বা ভুটিয়া নৃত্যটা সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু উদযাপিত হয়। মাথায় রাখবে। ঠিক আছে, সিকিম না দিয়ে যদি অপশনে পশ্চিমবঙ্গ থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সঠিক উত্তর করবে। এবার দেখো সিকিমের বেশ কিছু গুরুত্বপূর্ণ পালিত নৃত্য কোনগুলো? যেমন স্নো লায়ন ডান্স, মাথায় রাখবে স্নো লায়ন ডান্স, তারপরে হচ্ছে জেনেহা নৃত্য, তারপরে মাথায় থাকবে যে খুকুরি, তারপরে চুটকি, এইগুলো কিন্তু সবই সিকিমের পালিত নৃত্য। তারপরে দেখো মারুনি, ঠিক আছে, মারুনিকেই ভুটিয়া নৃত্য বলা হয়। এই মারুনি বা ভুটিয়া নৃত্য কিন্তু সিকিমের পালিত নৃত্য, এগুলো কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো। বলছে যে ভারতের কোন রাজ্যের উপজাতিরা সারহুল উৎসব পালন করে যেখানে স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য একটি শাল গাছকে মানে পুজো করা হয়? বলো। তাহলে সারহুল উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর কী হবে? ঝাড়খণ্ড, অপশান 1, যে ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু তোমার এই সারহুল উৎসবটা পালন করা হয়। কোন গাছকে পুজো করা হয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, শাল গাছকে। মাথায় রাখবে। আর এটা কিসের জন্য পালন করা হয়? স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য। কি বললাম? সারহুল উৎসবটা ঝাড়খণ্ড রাজ্যের পালিত একটি উৎসব, যেটা একটা শাল গাছকে পুজো করা হয় স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য। 6 নাম্বার দেখো, এর সাথে বেশ কিছু তথ্য রয়েছে, একটু দেখে নাও। মাথায় রাখবে এই যে সারহুল উৎসবটা ঝাড়খণ্ডের মুন্ডা ওরাও উপজাতি দ্বারা পালিত একটি নববর্ষের উৎসব। ঠিক আছে, তাহলে এই যে সারহুল কিন্তু তোমার ঝাড়খণ্ডের মুন্ডা ওরাও উপজাতি দ্বারা পালিত নববর্ষের উৎসব। তার সাথে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে দেখো যে ভক্তা পরব, মাথায় রাখবে ভগতা পরব বা ভক্তা পরব, এটা হচ্ছে ঝাড়খণ্ডের আদিবাসী দ্বারা পালিত একটি উৎসব। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাথায় রাখবা, ভালো করে বলছি, যে তথ্যগুলো এক্সট্রা দিচ্ছি এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই যে ভগতা পরব এটাও কিন্তু ঝাড়খণ্ডের একটি উৎসব, আর এটা হচ্ছে আদিবাসীদের মানে ঝাড়খণ্ডের আদিবাসী দ্বারা পালিত একটি উৎসব। 6 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। বলছে 2011 সালের জনগণনা অনুসারে পুরুষ জনসংখ্যার মোট সাক্ষরতার হার কত? সঠিক উত্তর বলো কি হবে?
মাথায় রাখবে অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর যে 82.14%। তাহলে কি বললাম, 2011 সালের জনগণনা অনুসারে পুরুষ জনসংখ্যার মোট সাক্ষরতার হার হচ্ছে 82.14%। এক একটা প্রশ্ন এক একটা পয়েন্ট কিন্তু বস মাথায় রাখার চেষ্টা করবে। এবার দেখো যদি পরীক্ষায় আসে যে 2011 সালের জনগণনা অনুযায়ী মহিলা সাক্ষরতার হার কত, মাথায় রাখবে 65.46%। ঠিক আছে, মহিলা সাক্ষরতার হার বললে 65.46%, আর পুরুষ সাক্ষরতার হার বললে আমরা তো দেখলাম 82.14%। আর যদি বলে যে 2011 সালের জনগণনা অনুযায়ী তোমার হচ্ছে সাক্ষরতার হার কত, শুধু সাক্ষরতার হার জানতে চাইলে 74% করবা সঠিক উত্তর। আচ্ছা দেখো 2011 সালে যখন জনগণনা হয় তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন, রামনাথ কোবিন্দ ছিলেন। কততম, 14তম রাষ্ট্রপতি। আর প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তিনিও 14তম তোমার হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা 2011 সালের জনগণনা অনুযায়ী লিঙ্গানুপাতটা মাথায় রাখবে যে 1000 জন পুরুষে 943 জন মহিলা। ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্গানুপাত, মাথায় রাখবা। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে যে ভারতের নিম্নের কোন এলাকায় আপনার তোমার হচ্ছে পট জল মাটি খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। মানে বলতে চাইছে যে এই যে পট জল মৃত্তিকা বা পট জল মাটিটা ভারতের কোন এলাকায় পাওয়া যায় আর কি, সেটা তোমাকে জানতে চাইছে। বলো সঠিক উত্তর কী হবে। এখানে সঠিক উত্তর অপশান 3 যারা করছো যে জম্মু কাশ্মীর। মাথায় রাখবে যে ভারতের জম্মু কাশ্মীরে তোমার এই পট জল মৃত্তিকাটা পাওয়া যায় আর কি। এবার দেখো যে জম্মু কাশ্মীরের পাশাপাশি মাথায় রাখবা, 1 মিনিট, জম্মু কাশ্মীরের পাশাপাশি দার্জিলিং, তারপরে তোমার হচ্ছে আসাম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও কিন্তু তোমার এই পট জল মৃত্তিকা দেখা যায়। আর এই মাটিতে ভুট্টা, বার্লি, গম, নাতিশীতোষ্ণ ফল খুব ভালো জন্মায়। কেমন। 8 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে কাকে নীতি আয়োগের নতুন প্রধান কার্যনির্বাহী আধিকারিক হিসাবে নিযুক্ত করা হয়েছে। মানে সিইও, প্রধান কার্যনির্বাহী আধিকারিককে বলা হয় সিইও। বলো নীতি আয়োগের বর্তমানে সিইও কে আছে, সঠিক উত্তর কী হবে বলো। সঠিক উত্তর অপশান 2 যারা করছো যে বিভিআর সুব্রাহ্মণ্যম। ঠিক আছে, মাথায় রাখবা বিভিআর সুব্রাহ্মণ্যম বর্তমানে নীতি আয়োগের সিইও। ঠিক আছে, অর্থাৎ প্রধান কার্যনির্বাহী আধিকারিক। আচ্ছা এই দেখো এই যে নীতি আয়োগটা না তোমার হচ্ছে 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে তোমার এই নীতি আয়োগ গঠন করা হয়েছিল। আর নীতি আয়োগের বর্তমানে সিইও তো আমরা দেখলাম যে বিভিআর সুব্রাহ্মণ্যম, আর এর আগে ছিলেন অমিতাভ কান্ত। মাথায় রাখবে যে প্রাক্তন নীতি আয়োগের তোমার হচ্ছে সিইও ছিলেন অমিতাভ কান্ত। আর নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় ভারতের যে প্রধানমন্ত্রী থাকেন বর্তমানে তিনিই হন নীতি আয়োগের চেয়ারম্যান। ঠিক আছে, আর বর্তমানে নীতি আয়োগের ভাইস তোমার হচ্ছে চেয়ারম্যান কে রয়েছেন, সুমন বেরি। মাথায় রাখবে যে ভাইস চেয়ারম্যানের কথা জানতে চাইলে সুমন বেরি করবেন, মানে করবার সঠিক উত্তর। দেখো 9 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে নিচের শিল্পীদের মধ্যে কে 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক ছিলেন। এই যে 4 জন শিল্পী, এই 4 জনের মধ্যে কে 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে। বলো কী হবে সঠিক উত্তর। কেলুচরণ মহাপাত্র, অপশান 2 যারা করেছো মাথায় রাখবা যে কেলুচরণ মহাপাত্র 2000 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এবার দেখো এই কেলুচরণ মহাপাত্র কিসের সঙ্গে যুক্ত, কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। মাথায় রাখবে, আর এই ওড়িশি নৃত্য ক্ষেত্রে অবদানের জন্যই তিনি 2000 সালে পদ্মভূষণ পুরস্কার পান। আচ্ছা আমরা দেখলাম যে বিরজু মহারাজ অপশানে ছিল, বিরজু মহারাজ কিন্তু একজন কত্থক নৃত্যশিল্পী। মাথায় রাখবে। তারপরে দেখো অমলা আক্কিনেনি তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তারপরে মা থাকবে যে যতীন গোস্বামী, তিনিও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। এবার দেখো যদি বলে যে গুরু যতীন গোস্বামী তিনি সাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। এটা কিন্তু পরীক্ষায় আসে যে গুরু যতীন গোস্বামী কিসের সঙ্গে যুক্ত, সাত্রিয়া। মাথায় রাখবে, ঠিক আছে, সাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। চলো পরের প্রশ্নটা বলো সঠিক উত্তর কী হবে। বলছে যে বহিষ্কৃত ভারত, দেখো বহিষ্কৃত ভারত পত্রিকা কে শুরু করেছিল। মাথায় রাখবা যে ভালো প্রশ্ন কিন্তু, যে বহিষ্কৃত ভারত পত্রিকাটা শুরু করেছিল কে, কমেন্ট করো। সঠিক উত্তর হবে যে বাবা সাহেব আম্বেদকর। ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর তোমার এই বহিষ্কৃত ভারত পত্রিকাটা শুরু করেছিল। এবার দেখো এক্সট্রা কিছু আমরা জেনে নেব যে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের
সংবিধানের জনক ছিলেন, মানে ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর বি.আর. আম্বেদকরকে। যদি বলে ভারতের প্রথম আইনমন্ত্রীকে, ডক্টর বি.আর. আম্বেদকর। যদি বলে যে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর সঠিক উত্তর করবা। মাথা রাখবা 1936 সালে একজন বিধায়ক হিসাবে বোম্বে বিধানসভায় নির্বাচিত হন। কোন বিধানসভায়? বোম্বে। মাথায় রাখবা কত সালে? 1936 সালে একজন বিধায়ক মানে এমএলএ, ঠিক আছে, এমএলএ হিসাবে কোথায়? বোম্বে বিধানসভায় তিনি নির্বাচিত হন। তারপরে দেখো যে মুকনায়ক, বহিষ্কৃত ভারত, সামথা, জনতা, এইগুলো তিনি শুরু করেছিলেন। কি কি? মাথায় রাখবে যে মুকনায়ক, বহিষ্কৃত ভারত, সামথা, জনতা, এগুলো কে শুরু করেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর শুরু করেছিল। এবার দেখো ডক্টর বি.আর. আম্বেদকরের গুরুত্বপূর্ণ দুটো বই তুমি এখানে মাথায় রাখবা, যে বুদ্ধ অফ কার্ল মার্কস। এই যে বুদ্ধ অফ কার্ল মার্কস বইটি কার লেখা? ডক্টর বি.আর. আম্বেদকরের। তারপরে বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম, বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম বইটিও কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা। দ্য রাইস অ্যান্ড ফল অফ হিন্দু ওম্যান, কি বললাম? দ্য রাইস অ্যান্ড ফল অফ হিন্দু ওম্যান বইটি ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা। চলো 11 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে অষ্টপ্রধান কোন শাসকের দ্বারা মন্ত্রী পর্যায়ের তোমার হচ্ছে প্রতিনিধি দলের একটি ব্যবস্থা ছিল? বলো। এই যে অষ্টপ্রধান, এই অষ্টপ্রধানটা কোন শাসকের দ্বারা মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের একটি ব্যবস্থা ছিল? তাহলে মানে বলতে চাইছে যে অষ্টপ্রধানটা তোমার হচ্ছে কোন শাসকের আমলে গঠন করা হয়েছিল, মানে এই ব্যবস্থাটা। তাহলে সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর অপশান 4 যারা করেছে, যে ছত্রপতি শিবাজী মহারাজ দ্বারা। মাথায় রাখবে অষ্টপ্রধান ছত্রপতি শিবাজী মহারাজের দ্বারা তোমার আর কি চালু করা একটি ব্যবস্থা ছিল, ঠিক আছে। এবার দেখো এক্সট্রা কিছু দেখে নাও, যে মারাঠাদের, দেখো মারাঠাদের 8 জন বিশিষ্ট কর্মকর্তা অষ্টপ্রধান নামে পরিচিত, ঠিক আছে। তারা দেখো তাদের মধ্যে এই 8 জন রয়েছে, দিওয়ান, মজুমদার, ফড়নবিশ, তারপর হচ্ছে দপ্তরদার, তারপর হচ্ছে কারখানি, হ্যাঁ, চিটনিস, জমাদার এবং পটনিস। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে। যদি পরীক্ষায় এমন প্রশ্ন দিতেই পারে যে নিম্নলিখিত কোনটি মারাঠাদের অষ্টপ্রধান কর্মকর্তার মধ্যে ছিলেন না, ধরো এখান থেকে 3টে দিল, অন্য একটা কিছু দিয়ে দিল, বুঝতে পারছো? সেই জন্য বলবো এগুলো সব মাথায় রাখবা, যে দিওয়ান, মজুমদার, ফড়নবিশ, দপ্তরদার, কারখানি, চিটনিস, জমাদার আর পটনিস, ঠিক আছে, এইভাবে মাথায় রাখবা। আচ্ছা, ছত্রপতি শিবাজী জায়গির প্রথা বিলুপ্ত করেছিলেন, এটাও কিন্তু মাথায় রাখবা, যে জায়গির প্রথা কে বিলুপ্ত করেছিল? ছত্রপতি শিবাজী। দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলছে। বলছে লোকনৃত্য হোজাগিরির উৎপত্তি ভারতের কোন অংশের সাথে যুক্ত? বলো। হোজাগিরি, এই যে হোজাগিরি, এটা একটা লোকনৃত্য, তাই এটা তোমাকে জানতে যে কোন অংশের সঙ্গে যুক্ত। দেখো অপশান অনুযায়ী সঠিক উত্তর করো, যে কি হবে উত্তর। সঠিক উত্তর অপশান 2, যে উত্তর পূর্ব। মাথা রাখবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত তোমার এই হোজাগিরি নৃত্য, লোকনৃত্যটা। এবার দেখো মাথায় রাখবে যে ভারতের ত্রিপুরার, মাথায় রাখবে ভারতের ত্রিপুরার উপজাতিরা এই হোজাগিরি নৃত্যটা পালন করে, ঠিক আছে। এবার দেখো ত্রিপুরার আরও বেশ কিছু নৃত্য রয়েছে। দেখো ত্রিপুরার লোকনৃত্যগুলো মাথায় রাখবে, যে গড়িয়া, ঘুম, মাইমিতা, মাসাক, এগুলো হচ্ছে ত্রিপুরার লোকনৃত্য। কি বললাম? গড়িয়া, ঘুম, মাইমিতা, মাসাক। আমার সঙ্গে বলো, নিজেও কিন্তু দেখবা কিছুটা হলেও মাথায় থাকবে, পরবর্তীকালে পিডিএফ নিয়ে তুমি পড়ে নিবা, ঠিক আছে। গড়িয়া, ঘুম, মাইমিতা, মাসাক হচ্ছে ত্রিপুরার লোকনৃত্য। আচ্ছা দেখো ত্রিপুরার চাকমা সম্প্রদায় দ্বারা পালিত নৃত্য উৎসব কোনটি? বিঝু। মাথায় রাখবা বিঝু। বিঝু হলো ত্রিপুরার চাকমা সম্প্রদায় দ্বারা পালিত নৃত্য। আচ্ছা ত্রিপুরার লুসাই সম্প্রদায় দ্বারা পালিত নৃত্য কোনটা? সেটা হচ্ছে চেরাও। মাথায় রাখবা যে চেরাও নৃত্য উদযাপন করে ত্রিপুরার কোন সম্প্রদায়? এরকম প্রশ্ন আসলে সঠিক উত্তর হবে লুসাই সম্প্রদায়, ঠিক আছে। ত্রিপুরার গারো সম্প্রদায় দ্বারা পালিত নৃত্য হয় মানে হলো আর কি ওয়ানগালা, ঠিক আছে। এটাও কিন্তু ভালো গুরুত্বপূর্ণ তথ্য, যে ওয়ানগালা হলো ত্রিপুরার গারো সম্প্রদায় দ্বারা পালিত একটি নৃত্য। আচ্ছা দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলছে। বলছে কোনো দেশের পণ্য ও পরিষেবার আমদানি এবং রপ্তানির মধ্যেকার পার্থক্যকে কি বলা হয়? তাহলে কোনো দেশের পণ্য ও পরিষেবার আমদানি এবং রপ্তানির মধ্যের পার্থক্যকে বলা হয় বাণিজ্য উদ্বৃত্ত। অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর যে বাণিজ্য উদ্বৃত্ত বলে। দেখো তারপরে প্রশ্নটা বলছে বিশ্বের সবুজ বিপ্লবের জনককে? নরম্যান বোরলাগ। আমরা তো জানি যে নরম্যান বোরলাগ হলেন বিশ্বের সবুজ বিপ্লবের জনক, বিশ্বের কথা বলেছে, ঠিক আছে। তা বলছে তিনি কোন দেশের বাসিন্দা? এই যে নরম্যান বোরলাগ তিনি কোন দেশের বাসিন্দা? মার্কিন, অর্থাৎ আমেরিকার
দেশের বাসিন্দা, মাথায় রাখবে। ঠিক আছে, মার্কিন অর্থাৎ তোমার হচ্ছে আমেরিকার একজন কৃষিবিদ, তোমার এই নরওয়ে বোরলগ। আচ্ছা, সবুজ বিপ্লব কখন শুরু হয়েছিল? 1966 সালে সবুজ বিপ্লবটা শুরু হয়েছিল। আর যদি বলে যে ভারতের সবুজ বিপ্লবের জনককে, MS স্বামীনাথন। ঠিক আছে, জানোই তোমরা যে ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন MS স্বামীনাথন। 15 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে নিম্নের কোনটি 1973 সালে শুরু হওয়া বিশ্বের সুপ্রচারিত বন্যপ্রাণী প্রচার অভিযান? বলো কোনটা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ব্যাঘ্র প্রকল্প। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে ব্যাঘ্র প্রকল্প। দেখো এখানে কিছু তথ্য আমি রেখে দিয়েছি, মাথায় রাখবা। এই ব্যাঘ্র প্রকল্প ভারতে কত সালে চালু হয়? 1973-এ, মাথায় রাখবা। কত সালে? 1973 সালে, আমি তো দেখলাম। আচ্ছা, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, এই যে প্রকল্পটা, এই যে ব্যাঘ্র প্রকল্পটি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, NTCA, মাথায় রাখবা। এই ব্যাঘ্র প্রকল্প NTCA দ্বারা পরিচালিত হয়েছিল তোমার এই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির দ্বারা। চলো পরের প্রশ্নটা বলো। 16 নম্বর প্রশ্নটা বলছে যে নিম্নলিখিতদের মধ্যে বিজনেস দ্য স্পিরিট অফ থট, কি বললাম? বিজনেস দ্য স্পিরিট অফ থট, এই যে বইটা, এটা একটা বই, এই বইটা কে লিখেছেন? বলো সঠিক উত্তর কি হবে? অপশান 2 যারা করছো, যে বিল গেটস। মাথায় রাখবা, বিল গেটস এখানে সঠিক উত্তর, যে বিজনেস দ্য স্পিরিট অফ থট বইটি বিল গেটসের লেখা। বলো 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। বলছে নিচের কোনটি 1862 সালে ডোগরা রাজার দ্বারা একটি অনন্য ফরাসি চ্যাটো স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল এবং এখন এটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে? তাহলে কোনটা বলতে চাইছে? 1862 সালে ডোগরা রাজার দ্বারা ফরাসি চ্যাটো স্থাপত্য শৈলী যেটা এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে, সেটা কোনটা? সেটা কোনটা হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর করো কোনটা। অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে অমর মহল প্রাসাদ। মাথায় রাখবা, অমর মহল প্রাসাদ। এবার দেখো এখানে মাথায় রাখবা যে অমর মহল প্রাসাদটি ডোগরার রাজা অমর সিংহের দ্বারা 1862 সালে নির্মিত হয়েছিল। ঠিক আছে, মানে তোমার হচ্ছে ডোগরার রাজা অমর সিংহ 1862 সালে তোমার এই অমর মহল প্রাসাদটি নির্মাণ করেছিলেন। আর এটি কোথায় রয়েছে? জম্মুতে অবস্থিত। ঠিক আছে, তার সাথে দেখো লেহ প্রাসাদ, এটা 1700 শতকে রাজা নামগ্যালের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। মাথায় রাখবা, রাজা নামগ্যালের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল লেহ প্রাসাদ। এটা রয়েছে লাদাখে। ঠিক আছে, ভারতের লাদাখে অবস্থিত। বর্তমানে এই প্রাসাদটা, মানে লেহ প্রাসাদটা বর্তমানে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ সংস্থার প্রশাসনিক কার্যালয়। ঠিক আছে, তার সাথে দেখো আরও তথ্য আমি এক্সট্রা দিয়ে তুলে ধরেছি এখানে। মাথায় রাখবা যে এই যে থিকসে মঠ, দেখো এখানে অপশানে ছিল হয়তো, হ্যাঁ অপশানে দেখো যে অপশানে রয়েছে যে থিকসে মঠ। এই থিকসে মঠ হচ্ছে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের তোমার হচ্ছে গেলুক সম্প্রদায়ের সাথে যুক্ত। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যে গেলুক, হ্যাঁ এই যে থিকসে মঠ হলো তিব্বতীয় বৌদ্ধ ধর্মের গেলুক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। তার সাথে আর একটা তথ্য মাথায় রাখবে যে এই যে বাগ-ই-বাহু দুর্গ। ঠিক আছে, বাগ-ই-বাহু দুর্গ, এটা হচ্ছে এটা রাবি হবে। ঠিক আছে, বানানটা একটু দেখে নিও। বাগ-ই-বাহু দুর্গটা রাবি নদীর তীরে নির্মিত তোমার জম্মু কাশ্মীরের একটি ঐতিহ্যবাহী দুর্গ। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। বলছে ড্যাশ একটি সাধারণ যন্ত্র যা তোমার হচ্ছে কি বৈদ্যুতিক বর্তনী বিচ্ছিন্ন করতে বা সংযুক্ত করতে ব্যবহৃত হয়। সিম্পল ব্যাপার, বৈদ্যুতিক বর্তনী বিচ্ছিন্ন করতে তোমার এবং কি করতে তোমার হচ্ছে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। কোনটা? অপশান দেখা মাত্রই সঠিক উত্তর বলে দেবা, সুইচ। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 19 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো। বলছে টানা 50 বছরের জন্য কোন স্টক এক্সচেঞ্জ 2023 সালে বিশ্বের বৃহত্তম ডেরিভেটিভ এক্সচেঞ্জের শিরোনাম ধরে রেখেছে? বলো সঠিক উত্তর কি হবে? যে কোন স্টক এক্সচেঞ্জটা 2023 সালের বিশ্বের বৃহত্তম ডেরিভেটিভ এক্সচেঞ্জের শিরোনামটা ধরে রেখেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বলো। অপশান 4 যারা করেছো, যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো 20 নাম্বার প্রশ্নটা কি বলছে। 20 নাম্বার প্রশ্নটা বলছে উৎসব মনোলাম চেমনো। ঠিক আছে, একটু নামগুলো খটকা লাগলেও মাথায় রাখার চেষ্টা করবা যে মনোলাম চেমনো দেখা মানে খবরে দেখা গেছে এটি নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? মোদ্দা কথায় মনোলাম চেমনো উৎসবটা কোন রাজ্যের উৎসব? বলো এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর বলো, এখানে কমেন্ট করো। সঠিক উত্তর লাদাখ, মাথায় রাখবা। এই যে মোনোলাম চেমনো, এই উৎসবটা লাদাখে পালিত হয়, ঠিক আছে, মানে পালিত হয়েছে। এবার চলো 21 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট 2023 এর থিম কি? বলতে চাইছে যে উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট 2023 এর থিম কি? সঠিক উত্তর কী হবে, কমেন্ট করো। সঠিক উত্তর পিস টু প্রসপেরিটি, মাথায় রাখবে, পিস টু প্রসপেরিটি, এটা হচ্ছে উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট 2023-এর থিম। ঠিক আছে, দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু আমি এর মধ্যে তোমাদের আলোচনা করে দেবো। মানে এই যে তোমার তো এমটিএসে তো 25টা জিকে প্রশ্ন আসবে। এবার এই 25টা জিকে প্রশ্ন যে যে টপিক থেকে আসবে, মানে এর মধ্যে সব কিছু রয়েছে, সমস্ত কিছু। তুমি বিজ্ঞান বলো, তারপরে তুমি ইতিহাস ভূগোল বলো, স্ট্যাটিক জিকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, সব কিছু মিলিয়েই কিন্তু আমি 25টা করে এক একটা ক্লাস করাচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছো? দেখো 22 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে দাক্ষিণাত্যের মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25%কে কি বলা হতো, বলো। সঠিক উত্তর কি হবে, যে দাক্ষিণাত্যের মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25%কে বলা হতো চৌথ। অপশান 3 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো চৌথ ছিল, মাথায় রাখবা, চৌথ ছিল ভারতীয় উপমহাদেশে মারাঠা সাম্রাজ্য কর্তৃক আরোপিত একটি বার্ষিক কর। এটি ছিল 25% রাজস্ব বা পণ্যের উপর আরোপিত কর। কত শতাংশ? 25%, মাথায় রাখবা। আর একটা পয়েন্ট এখানে মাথায় রাখবা, যে স্বদেশমুখী, এই যে স্বদেশমুখী ছিল চৌথের উপর অতিরিক্ত 10% শুল্ক। ঠিক আছে, এটি রামনগরের কলিত হবে না, কবি হবে, এটা মিস্টেক হয়ে গেছে, মাথায় একবার, রামনগরের কবি মহারাজা সোম শাহ শুরু করেছিল তোমার এই স্বদেশমুখী করটা। 23 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে কোন অপরাধের জন্য পুলিশ আদালতের আদেশ ছাড়াই মানে কাউকে গ্রেপ্তার করতে পারবে, সেটা হচ্ছে কোন ধরনের অপরাধ? দেখো 4টে অপশনের মধ্যে বলো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর অপশান 1, যে আমলযোগ্য অপরাধ। ঠিক আছে, আমলযোগ্য অপরাধের জন্য পুলিশ আদালতের আদেশ ছাড়াই কাউকে গ্রেপ্তার করতে পারে। এবার দাদা আমলযোগ্য অপরাধ কি, এটা যদি নাই জানি তাহলে কি করে প্রশ্ন মাথায় থাকবে, তাই না? দেখো মাথায় রাখবা, আমলযোগ্য অপরাধ হচ্ছে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। আর এই আমলযোগ্য অপরাধের মধ্যে পড়ছে খুন, ধর্ষণ, চুরি, অপহরণ, জাল, এগুলো, বুঝতে পারছো? তাহলে এই জন্য মানে এইগুলো করলে পরে তোমার সেই কোনো পুলিশ কোনো ওয়ারেন্টি ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে, আর এটা হচ্ছে আমলযোগ্য অপরাধ। আর একটা দেখো যে আটকের অপরাধটা কি, আটকের অপরাধগুলি সাধারণত ফৌজদারি অপরাধকে বোঝায়। ঠিক আছে, ছোটোখাটো অপকর্ম থেকে শুরু করে বড় বড় তোমার হচ্ছে অপরাধ পর্যন্ত। অজ্ঞাত অপরাধ কি, এখানে দেখো অজ্ঞাত অপরাধ হচ্ছে পুলিশ অফিসারের ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করার ক্ষমতা নেই। এগুলি সাধারণত রাজ্য বা ব্যক্তির বিরুদ্ধে কম গুরুতর অপরাধ। ঠিক আছে, পরীক্ষায় এমন প্রশ্ন আসতেই পারে, নিম্নলিখিত কোনটি রাজ্য বা ব্যক্তির বিরুদ্ধে কম গুরুতর অপরাধ যা কিনা কোনো পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করার ক্ষমতা নেই, মানে কোনো পুলিশের ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করার ক্ষমতা নেই, এরকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তখন সঠিক উত্তর করবে যে অজ্ঞাত অপরাধ। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। দেখো পরস্পর অপরাধটা কি, দুই বা ততোধিক পক্ষ উভয়ই একে অপরের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগটাই হচ্ছে পরস্পর অপরাধ। চলো পরের প্রশ্নটা সঠিক উত্তর বলো কি হবে। এক্সকিমো, দেখো কি বলছে, এক্সকিমো কোন ভৌগোলিক অঞ্চলের সঙ্গে যুক্ত, বলো। এক্সকিমো সঠিক উত্তর কি হবে, মেরু অঞ্চল। অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে এক্সকিমো মেরু অঞ্চলের সঙ্গে যুক্ত। দেখো শেষ প্রশ্নটা আজকের কি বলছে, বলছে এশিয়ান গেমস তোমার হচ্ছে 1982 সংস্করণের আয়োজক দেশ কোনটি? ঠিক আছে, মানে 1982 সালে যে এশিয়ান গেমসটা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে কোথায় হয়েছিল, বলো। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর ভারত। অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে ভারতে হয়েছিল 1982-তে। এবার দেখো এই এশিয়ান গেমটা না এশিয়াড নামেও পরিচিত। ঠিক আছে, ভারত এখনও পর্যন্ত 2বার তোমার এই এশিয়ান গেমস আয়োজন করেছে। সেটা হচ্ছে 1951-তে একবার করেছে আর 1982-তে। এই 1951-তে যেটা হয়েছে সেটা হচ্ছে এশিয়ান গেমসের প্রথম সংস্করণ, মানে এশিয়ান গেমস এর প্রথম সংস্করণ হয় কিন্তু ভারতে। কত সালে? 1951 সালে। কোথায় হয়েছিল? ভারতের নিউ দিল্লিতে। আর একবার ভারত তো 2বার মানে আয়োজন করেছে, আর একবার করেছে 1982-তে, যেটা আমাদের আজকের প্রশ্ন। দ্বিতীয়বার আয়োজন করেছিল তোমার 1982-তে। ঠিক আছে, 2বার পর্যন্ত ভারত আয়োজন করেছে, এটুকু মাথায় রাখবা। তা আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো এই প্রশ্নগুলো। এইভাবে যদি ভালো লাগে তাহলে ক্লাসগুলো কন্টিনিউ করাবো। ঠিক আছে,
আর এই যে টাইপের প্রশ্নগুলো করাচ্ছি না, তুমি যদি প্রিভিয়াসের প্রশ্নগুলো ঘেঁটে ঘুঁটে দেখো না, তাহলে পরে বুঝতে পারবা যে এই টাইপের প্রশ্নগুলোই তোমার হচ্ছে এক্সামে আসে। সেই জন্য বলবো যে এই ক্লাসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর পিডিএফগুলো আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। তোমাদের জন্য একটা এসএসসি এমটিএসের টেলিগ্রাম করেছি, সেই টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাবা, সেখানে সমস্ত পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, পিডিএফগুলো দেখে যদি কেউ পড়তে চাও পড়ে নিবা। চলো, জয় হিন্দ।